সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে জমি দেবে শুভেন্দু সরকার। অভ্যন্তরীণ ইস্যু বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত আরও মানবিক হবে আশা। কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। সীমান্তে অনুপ্রবেশ বা অন্যান্য যে কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে মোকাবিলা করা যায় এবং আমরা সতর্ক আছি। সন্ত্রাস দুর্নীতিবাজদের রাজনৈতিক পরিচয় নেই, পুলিশ কর্মকর্তাদের সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িকতা এবং নাশকতা প্রতিহতের নির্দেশ। দুর্নীতি সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়ানো হচ্ছে নজরদারি। প্রায় ৩ গুণ করা হচ্ছে মোবাইল কোর্ট। পোশাক কারখানাতেও ৩-৪ ধাপে ছুটি দেওয়ার আহ্বান। যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছে। শতভাগ নিশ্চিত হব, গতবার সেতু হয়নি তো নিশ্চয়ই শেষ আশঙ্কা আমার মধ্যে আছে। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত। ২৪ ঘন্টায় ২ বাংলাদেশি সহ অন্তত ৫১ জন নিহত। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া স্মৃতি। ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার। ক্যাবিনেটের প্রথম বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নিজেদের সীমান্তে কাঁটাতার দেয়া পশ্চিমবঙ্গ সরকারের অভ্যন্তরীণ বিষয়। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মনে করেন, সীমান্ত ইস্যুতে ভারত মানবিক হবে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সোমবার সচিবালয়ের নবান্নে শুভেন্দু অধিকারীর সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেখানে বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা জোরদারে কাঁটাতার বসানোর কাজে গতি আনতে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ৪৫ দিনের মধ্যে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি বরাদ্দের কথা জানালেন শুভেন্দু অধিকারী। आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन एमएचए को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा और इलीगल इन्फिल्ट्रेटर्स का जो हमारी प्रॉब्लम चल रहा है ये भी कुछ दिन के अंदर रिजॉल्व हो जाएगा। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে কাঁটাতার দেয়া পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব বিষয়, তবে দায়িত্বে সজাগ আছে বিজেপি। সোভারেন ইকুয়ালিটি হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখি। কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন হলো কিনা সেটা দিয়ে আমাদের পররাষ্ট্র সম্পর্ক নির্ভর করে না। আর সীমান্তে আমরা সবসময় সজাগ আছি। সীমান্তে অনুপ্রবেশ বা অন্যান্য যে কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে মোকাবিলা করা যায় সে বিষয়ে আমরা আমাদের অবস্থান সবসময় পরিষ্কার এবং আমরা সতর্ক আছি। মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায় না। একটু সময় দেই যে রেট্রিক আর গভর্নেন্স ইজ ইট দ্য সেম থিং দ্যাট দি বিজেপি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন্টেন্ড টু পারসু। আর আমাদের সরকার তো আমাদের সম্পর্কটা তো প্রাইমারিলি কেন্দ্রীয় সরকারের সাথেই থাকবে। তো এখানে মানে উই ওয়ন্ট গেট ইনটু দেয়ার ইন্টারনাল পলিটিক্স। আর কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে ধর্মমন্ত্রী বলেন, দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বা জুলুম বরদাস্ত করা হবে না। একই সঙ্গে আশা করেন ভারতও সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে। ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বিতের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। ভারত তো বিশাল দেশ, ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার কঠোর অবস্থানে বলেও জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আপনারা দেখেছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি কিংবা সন্ত্রাসে জড়িতদের রাজনৈতিক পরিচয় নেই, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করতে
পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, ব্যক্তি বা দল নয়, পুলিশই আইনের রক্ষক। কেউ যেন সাম্প্রদায়িক এবং নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় সেদিকেও নজর রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। রীতি অনুযায়ী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে নিজ কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী, যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীকে আধুনিক, গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে আবাসন, পরিবহন, প্রযুক্তিগত নানান চাহিদা ও দাবি দাওয়া তুলে ধরেন। সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশে আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ পুলিশের অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বডি অন ক্যামেরা বৃদ্ধি, পুলিশের সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, জঙ্গল সলিমপুরে 2টি প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয়, সেজন্য আপনারা কৌশলে যা যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালাবেন। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। বলেন, এজন্য দক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন মানুষের। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন। সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী জানান, দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের সঙ্গে আপোষ করবে না তাঁর সরকার। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টিটি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টিটি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। পর্যায়ক্রমে বাহিনীর বিভিন্ন দাবি পূরণের আশ্বাসের পাশাপাশি পুলিশকে অর্থ সাশ্রয়ের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে। আমরা কাজগুলো করতে চাইছি, কিন্তু এই যে 4 গুণ দামে নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে সেই ঋণ পড়েছে। বলেন, সাধারণ মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে কাজ করছে সরকার। জানান, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়নে সন্দেহ ও সংশয় থাকার কারণ নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি বেটার বাংলাদেশ তৈরি করা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রফতানি বহুমুখী করতে ব্যবসায়ীদের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাক খাত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন বিজিএমএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতে দেশের ব্যবসা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিজিএমএ এই সভাপতি। জ্বালানির নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ব্যবসা ভালো করা সম্ভব বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন উদ্যোক্তারা। নির্বাচন পরবর্তী সময়ে ব্যবসার পরিবেশের উন্নতি হলেও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে তা থমকে গেছে বলেও মন্তব্য করেছেন বিজিএমএ সভাপতি। ঈদুল আজহা সহ সব সময়ই শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে নীতি সহায়তা জরুরি বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন ব্যবসায়ীরা। এ সময় বিকিএমের সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, বন্ধ কারখানা চালু করার বিষয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তারা। যেসব ফ্যাক্টরিগুলো এই মুহূর্তে স্ট্রাগল করছে, বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তাদেরকে পলিসি সাপোর্ট দিলে তাহলে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হবে না। তো উনি এটার ব্যাপারে বলেছেন যে এটাও অবশ্যই দেখা হবে এবং আমাদের রেকমেন্ডেশনটাকে একটা গুরুত্ব দেওয়া হবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পোশাক শ্রমিকদের ৩-৪ ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমএর প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। গত ঈদে গার্মেন্টস মালিকরা এই আহ্বানে সাড়া না দেওয়াতে যানজট হয়েছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী। বলেছেন, এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মোবাইল কোর্টের সংখ্যা ৩ গুণ করা সহ সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঈদযাত্রায় যানজট অনেকটা নিয়তি। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনাও কম না। গত ঈদ উল ফিতরেও এর ব্যতিক্রম হয়নি। এমন বাস্তবতায় ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বৈঠক সড়ক পরিবহন মন্ত্রণালয়ে। সেখানে সিদ্ধান্ত হয় বাইপাইল, আবদুল্লাপুর, ধোলাইপাড় সহ যানজটপ্রবণ এলাকায় বিশেষ নজরদারির। গত ঈদের 24টি থেকে বাড়িয়ে এবার 69টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এর পাশাপাশি পোশাক শ্রমিকদের ঈদের ছুটি 3-4 ধাপে দেওয়ার জন্য গার্মেন্ট মালিকদের অনুরোধ করার সিদ্ধান্ত হয়। মহাসড়কের পাশে কিংবা উপরে কোনো কোরবানির হাটও বসানো যাবে না। বিজিএমের সাথে আমাদের একটা কথা হয়েছিল যে তারা 3টি স্তরে গার্মেন্টসটাকে ছুটি দিবেন, কিন্তু গতবার সেটা সম্ভব হয়নি। শেষ দিনে এসেই চাপটা পড়েছিল, যার ফলে গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। মন্ত্রী বলেন, এরই মধ্যে ভাড়া সমন্বয় করা হয়েছে, তাই ঈদে নির্ধারিত ভাড়ার বেশি নেয়ার কোনো সুযোগ নেই। চলছে এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া। কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। তবে একটা জায়গা আমি গতবারও যেটা আপনি দেখেছেন, যে যখন রাস্তার মাঝখান থেকে এরকম লাখ লাখ মানুষ এসে সে যে যান পাচ্ছে সেই যানে উঠে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। গত ঈদে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কমাতে সড়কে নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। নৌকা বা স্পিডবোট থেকে কোনো লঞ্চে ওঠা যাবে না। যাত্রী নামিয়ে বাস, ফেরিতে উঠাতে হবে। রাস্তা, হাইওয়ে রাস্তায় যদি তার ডিজাইনের কারণে কোনো দুর্ঘটনা প্রবণ হয়ে যায়, নিশ্চয়ই সে দায় আমার। কিন্তু যে রাস্তাটা এলজিআরডির নিয়ন্ত্রণে, এলজিআরডি নকশা করে, এলজিআরডি বাস্তবায়ন করে, অন্যদের দায় আমাকে কোনো কোনো সময় আপনাদের প্রশ্নের কারণে নিতে হচ্ছে। মন্ত্রী জানান, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত আছে। প্রস্তাবনা আছে এই সেতুর 3টি রুটের। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম প্রায় শেষ হয়েছে। কথা চলছে অর্থায়ন নিয়ে। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি বলবো আমি এই মুহূর্তে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কন্যা শিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ব্যবস্থা যেন প্রতিবন্ধকতা তৈরি না করে, বরং তা এগিয়ে নেওয়ার সহায়ক শক্তি হিসাবে কাজ করবে বলে আশাবাদ জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আয়োজিত সমাবেশে এসব কথা বলেছেন তিনি। জুবাইদা রহমান এ সময় বলেছেন যে নারীরা পরিবার এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র থেকে স্বাস্থ্য এবং গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং উন্নয়ন এবং বাজারজাতে সহায়তা দিতে হবে। তাহলেই পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি এবং সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। সম্মানিত পুলিশ নারী কল্যাণ বিসমিল্লাহির রহমানির রহিম ফান্ড, একটি রওশনারা খন্দকার কল্যাণ ট্রাস্ট ফান্ড রহমানির রহিম পুনাকে প্রতিটি মহল সরকার দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। মোহাম্মদ আহসানুল হাসান। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে 300-রও অধিক মামলা করা হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন 1000-এরও বেশি মামলা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। দুপুরে রাজধানীর এয়ারপোর্ট সড়কে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে এমনটি জানিয়েছেন তিনি। এ সময় কমিশনার আরও বলেছেন, ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রসিং বা উল্টো পথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। যার বিরুদ্ধে মামলা হবে সে নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন। এটি শাস্তি না, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বলেছেন, আপাতত 8টি পয়েন্ট ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে। প্রায় 30টি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে
হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার 24 ঘন্টায় ভয়াবহ আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 51 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে দক্ষিণাঞ্চলে 2টি স্বাস্থ্য কেন্দ্রেও পরিচালিত হয়েছে হামলা। নিহতদের মধ্যে রয়েছেন 2 জন স্বাস্থ্যকর্মীও। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গের অভিযোগ তুলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননে গত 16 এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 552 জন। গত মার্চে শুরু হওয়া তেল আবিবের সামরিক অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3000-এ। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই হামলায় 130 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 230 জন। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 2 জন প্রবাসী বাংলাদেশে নিহত হয়েছেন। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার নাবাতিয়ে এলাকায় স্থানীয় সময় দুপুর 12টা নাগাদ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় নিহত হয়েছেন মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ এবং শফিকুল ইসলাম নামের 2 জন প্রবাসী বাংলাদেশি। দুজনেরই বাড়ি সাতক্ষীরা জেলায়। বর্তমানে নাবাতিংয়ের নাবিহ বেরুরে হাসপাতালে রাখা হয়েছে তাদের মরদেহ। আনুষ্ঠানিক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রায় 3 সপ্তাহেও খোঁজ মেলেনি রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ 2 জন শিক্ষার্থীর। গত 23 এপ্রিল কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থী মাফি বি সরকার। সাথে ছিল বন্ধু মেহেদি হাসান রাফসান। স্বজনদের অভিযোগ 2 শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার পেছনে হাত রয়েছে এই রাফির। তবে এই অভিযোগ রীতিমতো ভিত্তিহীন বলছে রাফি এবং তার মা। পুলিশ জানিয়েছে যে নিখোঁজ 2 শিক্ষার্থীকে খুঁজে বের করতে কার্যক্রম চলমান রয়েছে। 20 দিন যাবৎ নিখোঁজ 2 শিক্ষার্থী। একজন মাইলস্টোন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মাফি বি সরকার, অন্যজন এ লেভেল পরীক্ষার্থী মেহেদি হোসেন রাফসান। এ ঘটনায় পৃথক 2টি জিডি করেছেন তাদের স্বজনরা। মাফির পিতা বিপ্লব সরকার জানান, 23 এপ্রিল কলেজে যাওয়ার কথা বলে বেরিয়ে যায় মাফি। রাস্তায় তার সাথে যুক্ত হয় বন্ধু রাফসান। সিসিটিভির ফুটেজে দেখা যায় সকাল 8টার দিকে কলেজে না গিয়ে দুজনে যায় 18 নম্বর সেক্টরে বন্ধু রাফির বাসার নিচে। সেখানেই কলেজ ড্রেস পরিবর্তন করে স্যান্ডো গেঞ্জি গায়ে বেরিয়ে যায় মাফি। এ সময় বাইরে অপেক্ষমান ছিল বন্ধু রাফসান। বন্ধুর মায়ের ফোন ধরে বলছে, পরে আমি বলছি যে ভাবে মাফি কই, বললো সে তো বাইরে গেছে। আমি কেউ মোবাইল নিয়ে যায়নি, কয় না। পরে আমি কই রাফসানও তো মোবাইল নিয়ে যায়নি। আমার লোক হাসিপুরি চলছে আমাদের প্রেমরিতে কি বন্ধু লোক কিনলে গেলো কেনে গেলো ওগুলো আমি কইতে পারতেছি না। ওগুলো আমি পরে শুনছি বন্ধু লোক হয়ে গেছে। স্বজনরা জানান 25 এপ্রিল মাফির বড় ভাই বিদেশে যাওয়ার কথা। তার ড্রাইভিংয়ের কাগজপত্র ছিল ছোট ভাইয়ের ব্যাগে। তা বাসায় পৌঁছাতে রাফসানের মাধ্যমে রাফির কাছে লাইসেন্স পৌঁছে দেয় মাফি। পিতার অভিযোগ, রাফি কাগজপত্র বাসায় পৌঁছে দিলেও মাফির কলেজে না যাওয়ার তথ্য গোপন করে। 2:15 সময় যখন কলেজ ছুটি হয় তখন আমি ওই 4 নম্বর ভবনের নিচতলায় ছিলাম। ওর সাথে দেখা, তখনও আমার কাছে বললো না যে আঙ্কেল মাফি কিন্তু চলে গেছে। উল্টা ওরে আমি জিজ্ঞাসা করলাম মাফি কই, কয় আঙ্কেল 2:15 সময় কলেজ ছুটি হলে ওর বোধহয় ক্লাস আছে। অর্থাৎ তথ্য গোপন ও করছে, এই জন্যই ওর দিকে আমার সন্দেহ বেশি। গ্রামের বাড়িতে গেছিলাম, তখন আর কি মনে হয় আমার প্রতিদিনে আসতো। আমি আমার ছেলেকে ফোন দিলে, ভিডিও কল দিলে আমার ছেলে ভিডিও কল রিসিভ করতো না। তবে অভিযোগ অস্বীকার করেছেন রাফি ও তার মা। তাদের দাবি, মাফি ও রাফসান তাদের বাসার নিচে গিয়েছিল, তবে কোথায় যাচ্ছে সেটি তাদের জানায়নি। ভালো লাগে না থাকতে, ফ্রিডম চাই, এই চলে গেছে ওরা। 8:35-40-এর দিকে রাফসান আমার ক্লাসরুমে গেছে, ল্যাব ক্লাসে গিয়ে আমার স্যারের কাছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে গেছে স্যারের সামনে। আমি স্যার থেকে নিয়ে আমার বলছি মাফি বড় বেঁকে দিয়ে দিছে। এটা সবাই সঠিক তদন্ত করে ছেলেদেরকে মা বাপের কাছে ফিরিয়ে দিন, আমি এটাই কামনা করি। আর আমার ছেলেকে এখানে আশা করি আর দৌড়াবেন না। আমার ছেলে কোনো আমি আশা করি সে নির্দোষ, তারপর আপনি তদন্ত করেন। নিখোঁজ ওই 2 শিক্ষার্থী অভিভাবকদের আড়ালে তাদের অন্য বন্ধুদের নিয়ে বাসায় বসাতো মদের আসর। পুলিশ জানায় ঘটনার সাথে রাফি জড়িত কিনা এখনো নিশ্চিত নয়, তবে তাদের খোঁজে কাজ করছে পুলিশ। চিঠিগুলো লেখা ছিল যে আমরা একটা সময় নিজেরা প্রতিষ্ঠিত হয়ে ভালোভাবে পড়াশোনা করে ফিরে আসবো। তো ওরা জিজ্ঞাসাবাদ করছি, ওর আরও যারা কাছের বন্ধু বান্ধব আছে ওই স্কুলে খোঁজখবর নিয়েছি, মোটামুটি যতটুকু সম্ভব। এবং আমরা সারা বাংলাদেশে বেতারবার্তা বলে পুলিশ ভাষা, সব জায়গায় বেতারবার্তা দিয়েছি আমরা। বাসায় মোবাইল রেখে বেরিয়ে যাওয়ায় অনুসন্ধানে বেগ পেতে হচ্ছে পুলিশকে। স্বজনদের আশা, পুলিশ আন্তরিক হলে দ্রুতই ফিরে আসবে তাদের সন্তান। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।